আমন্ত্রণ জানান 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহনাজ শাহরিয়ার এবং আমি আশিক তমাল। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দেবে না সেনাবাহিনী। সেনা সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সাফ জানিয়ে দেয়া হয়, করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো আপোষ নয়। কেএনএফ এর 30,000 ইউনিফর্ম বানানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বেশ কিছুদিন ধরে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধের খবর চাউর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যেই সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলন। 14,266 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে লিখিত বক্তব্যে সেনাবাহিনী জানায়, গত এক মাসে 1,979 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, যা এ পর্যন্ত মোট 14,000-এর বেশি, যার মধ্যে মাদক ব্যবসায়ী 4,000। সম্পর্কে প্রশ্নোত্তর পর্বে বাহিনীটি জানায়, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে সেনাবাহিনী আপোষহীন। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব। দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের সাথে কোনো টানাপোড়েন নেই সেনাবাহিনীর। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। এই করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, we'll never compromise that. This is our country and we'll protect it at any cost. কেএনএফ এর 30,000 ইউনিফর্ম বানানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকব, এটা ভাবারও কোনো অবকাশ নেই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তপ্ত সচিবালয়। অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আলটিমেটাম দিয়েছেন কালকের মধ্যে নতুন আইন বাতিলের। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সচিবালয়ের বাদামতলায় সমবেত হন তারা। মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন পুরো প্রাঙ্গণ। আধা ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় প্রধান ফটক। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে যান তারা। তাদের অভিযোগ, নতুন অধ্যাদেশ একটি কালো আইন, যা কর্মচারী বান্ধব নয়, আশঙ্কা আছে অপপ্রয়োগেরও। কয়েকজন সচিব ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদের মুখোমুখি দাঁড় করাচ্ছেন বলেও মনে করেন তারা। আইন যখন তৈরি করা হয় তখন সেটা কর্মকর্তা এবং কর্মচারী উভয়ের জন্য করা হয়, কিন্তু এই আইনটা সম্পূর্ণ কর্মচারীদের জন্য করা হয়েছে, যারা ছোট পোস্টে চাকরি করি তাদের জন্য। সকলের পক্ষ থেকে আমাদের দাবি এটাই, এটার জন্য সারা বাংলাদেশের কর্মচারীরাই এটাতে জড়িত আছে। এই আইন অতিবিলম্বে পরিত্যাগ করতে হবে। যে সচিব বা যে কোনো কর্মকর্তা আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, ইনশাআল্লাহ আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত জবাব দেব ইনশাআল্লাহ। এক পর্যায়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক হবে বলে জানায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। পরে সংবাদ সম্মেলনে তারা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে আইন উপদেষ্টা ব্যস্ত থাকায় আলোচনা বাতিল হয়েছে, নতুন দিন পরে ঠিক হবে। সারা দেশের কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেছে জানিয়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সারা বাংলাদেশের সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা আগামীকালও বিক্ষোভ করব, তারপরে যদি সমাধান না হয় আমাদের কর্মবিরতিতে যাব। এদিকে কাজে যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা, যদিও 29 মের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন তারা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সংস্কার কাজে সচিবালয় থেকে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। চট্টগ্রামে পথসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আর নীলফামারীতে এক অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, বিচার ও সংস্কার পাশাপাশি চালিয়ে
যখন উপযুক্ত সময় হবে তখন নির্বাচন দিতে হবে। বাংলাদেশে লক্ষ লক্ষ আস্তাদ আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে তাদের এই লাগাতার কর্মবিরতি শুরু হয়। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11 গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবি আন্দোলনকারীদের। কর্মী সমর্থকদের দিয়ে আন্দোলন করেও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হতে পারলেন না ইশরাক হোসেন। শেষ হয়েছে গেজেটের পর 30 দিনের বাধ্যবাধকতা। শেষ দিনেও অদৃশ্য এক লড়াইয়ে নামেন ইশরাকের আইনজীবী ও রিটকারী। মতামত দেয়নি আইন মন্ত্রণালয়ও। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নিতে নির্বাচনী ট্রাইব্যুনালে জেতার পর ইসির এক গেজেটে শপথ পড়তে মরিয়া হয়ে ওঠেন ইশরাক হোসেন। তবে তাকে শপথ না পড়াতে অদৃশ্য এক রিটের পর আন্দোলনে নামেন ইশরাক। আন্দোলন পাল্টা আন্দোলনে দৃশ্যপটে চলে আসেন প্রধান উপদেষ্টা। অভিযান নিয়ে সরে যেতে চাওয়ার মুখে দুপক্ষই কিছুটা নমনীয় হয়। এরই প্রেক্ষিতে হাইকোর্টে গেল 22 মে শপথ না পড়ানোর রিট খারিজ করে দেয়া হয়। এরপর দুপক্ষই ফের আইনি লড়াইয়ে নামার ঘোষণা দেন। যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। বর্তমান সরকার মেয়র হিসেবে ইশরাকের শপথের সময় শেষ হয়েছে সোমবার বিকেল 4টায়। এদিন রিটকারী গণমাধ্যমকে জানান তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দেন মাহবুব উদ্দিন খোকন। সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে বা ভিন্ন কারণে হতে পারে তারা শপথ দেয়নি, ভোট দিতে প্রদানে ব্যর্থ হয়েছে। আমরা আইনের ব্যবস্থা নেব, শপথ পড়ানোর জন্য আমরা আদালতে যাব। যেহেতু সরকার পড়ায়নি, এটা তো আমাদের কোনো ফল নেই। আমি তো অদৃশ্য খেলার বিষয়ে মন্তব্য করতে পারি না। যেগুলো দৃশ্যমান হচ্ছে আদালতে হচ্ছে সেগুলোই আমি মন্তব্য করতে পারি। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এনগেজ করেছেন, তার যে বিষয়বস্তুতে সেগুলোই আমরা রিপ্রেজেন্ট করছি। এদিকে শেষ দিনেও ইশরাকের শপথ পড়ানোর বিষয়ে মতামত দেয়নি আইন মন্ত্রণালয়। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, শপথ পড়ানো না পড়ানোর রায়ে জিতল কে? মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জনগণকে সাথে নিয়ে নিরাপদ ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সাধারণ মানুষকে নির্বাচনমুখী করতে হবে। ঐক্যমত্য কমিশনের সভায় এসব বলেন ডক্টর ইউনূস। সভায় ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সবশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কেউ যেন ভোট ডাকাতির মতো ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে জনগণ সহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই আলোচনার উদ্বোধন করবেন। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর রায়। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে সংকট ততই বাড়বে। দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারে। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র
একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এবার একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল 6 ব্যাংক। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর সম্পদ পর্যালোচনা করছে নিয়ন্ত্রক সংস্থা। আর এই প্রক্রিয়া জুলাইয়ের মধ্যে শেষ হবে বলে চ্যানেল 24-কে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ইকবাল হাসানের রিপোর্ট। বাংলাদেশের ব্যাংক খাতের ভরাডুবির গল্প এখন বিশ্ব পরিমণ্ডলেও আলোচিত। গেল 1.5 দশকে লুটপাট আর অনিয়মের মাধ্যমে যেই পরিমাণ অর্থ খোয়া গেছে তা ইতিহাসে বিরল। এই কারণে মুমূর্ষু অবস্থায় একসময়ের ভালো প্রতিষ্ঠানগুলোও। নতুন গভর্নর দায়িত্বের পর দুর্বল 11টি ব্যাংক চিহ্নিত করে সেগুলোর বিপরীতে নেওয়া হয় অর্থ সহায়তার মতো উদ্যোগও। এরপর সম্পদ পর্যালোচনা করে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন গ্লোবাল সহ মোট 6টি ব্যাংকের বিষয়ে পরবর্তী ধাপের প্রস্তুতিতে নিয়ন্ত্রক সংস্থা। গভর্নর জানান, আসছে জুলাইয়ের মধ্যে এগুলোকে সরকারি মালিকানায় এনে প্রয়োজনীয় পুঁজি যোগান দেওয়া হবে। এরপর ভিত্তি শক্ত হওয়ার পর খোঁজা হবে বিদেশি বিনিয়োগকারী। সরকার তো টেম্পোরারিলি এটাকে নিয়ে নেবে, তারপরে এখানে সরকার ওই একই সাথে ক্যাপিটাল ইনজেকশন করবে। বাংলাদেশ ব্যাংকও ওইখানে, বাংলাদেশ ব্যাংক তো অলরেডি তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েই রেখেছে। তারপরে আমরা এই শেয়ারগুলোকে আমরা পাবলিকের কাছে না, আমরা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে আমরা হস্তান্তর করব রিঅর্গানাইজেশন হওয়ার পরে। তো রিঅর্গানাইজেশনের সময়টা আমরা এটাকে ওনারশিপটা রাখবো। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যেটা এখন নেগেটিভ আছে যেসব ব্যাংকের, সেটাকে আমরা 12.5-15% নিয়ে যাব। আমাদের টার্গেট হচ্ছে 4 বছরের মধ্যে। ব্যাংক খাতের এই দুরবস্থার পেছনে যাদের দায় রয়েছে সেই বিশেষ 10 গোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে সমানতালে। আর্থিক অপরাধ সংক্রান্ত তদন্তে চলছে 3 সংস্থার কার্যক্রম। শুধু তাই নয়, পাচারের অর্থ ফেরাতেও যোগাযোগ চলছে বিভিন্ন সংস্থার সাথে, যার মাধ্যমে অল্প সময়ে দৃশ্যমান ফল আশা করছেন গভর্নর। তো এই জাজমেন্টটা এখনো করা হয় নাই, এভিডেন্স গ্যাদারিং এখনো চলছে। তো আমি মনে করি যে এখানে আমাদের একটু দ্রুততার প্রয়োজন আছে অবশ্যই। আর সাথে যেটা হচ্ছে যে আমরা তো কিছু রেজাল্ট তো পাচ্ছি, যারা টাকা নিয়ে গেছেন তাদেরও ঘুম হারাম করতে হবে, তারাও যেন শান্তিতে না থাকে। আমরা আমাদের ঘুম হারাম করছি তাদের টাকা ফিরিয়ে আনা, আমাদের টাকা ফিরিয়ে আনার জন্য। তাদেরকে কি ঘুম হারাম করবো না? অবশ্যই করতে হবে। গেল 9 মাসের কার্যক্রমে ব্যাংক খাতের উপর হারানো আস্থার অনেকখানি ফিরেছে বলেও মনে করেন গভর্নর। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। থামছে না ভারতের পুশিন। 3 জেলার সীমান্ত দিয়ে আরো 59 জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। বিশ্লেষকরা বলছেন, সরকারকে চাপে ফেলতেই এমনটা করছে প্রতিবেশী দেশ। কয়েকদিন ধরে গণমাধ্যমের শিরোনাম হচ্ছে সীমান্তে ভারতের পুশিন নিয়ে। এক এক সময় এক এক জেলার সীমানা দিয়ে ঠেলে দেওয়া হয় নানা বয়সী মানুষকে, যার সংখ্যাটাও কম নয়। সোমবারও হবিগঞ্জের চুনারুঘাটের কেলেঙ্গা সীমান্ত দিয়ে 19 নারী পুরুষকে পুশিন করেছে বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। বলা হচ্ছে সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি ও নাগেশ্বরীতে। 2015 সাল থেকে ভারতের হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন তারা। গাড়ি বন্ধ করে দিচ্ছে, কাপড় দিয়ে ঢাকে আমাকে আনছে, আর নিয়ে 8টার সময় বম ছাড়ে দিচ্ছে। বর্ডারের কাছে আনিয়ে তারপরে ডুবিয়ে পার করে দিচ্ছিল বর্ডার থেকে, দিয়ে পিছনে খাড়া হয়েছিল, বলছিল আপনি এটা সোজা যাবেন বাংলাদেশে। বিজিবি এখন যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করবে। পুলিশ পরবর্তীতে কোর্টের নির্দেশনাক্রমে বিষয়টি। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে বিএসএফ নতুন করে ঠেলে দেয় 19 বাংলাদেশিকে। খবর পেয়ে বিজিবি তাদের হেফাজতে নেয়। এরপর রাখা হয় আচলং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মৌলভীবাজারে ফেরত পাঠানো হয় 21 জনকে। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। আর লালমনিরহাট সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশিনের চেষ্টা করলে বিএসএফের সাথে স্থানীয়দের ধাক্কাধাক্কি হয়। বিশ্লেষকরা বলছেন, সরকারকে বিব্রত ও চাপে ফেলতেই এমনটা করছে ভারত। তাগিদ দেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের। ভারত এমন কিছু ইস্যুকে সামনে নিয়ে আসছে যে জায়গাগুলোতে বর্তমান সরকার বিব্রত হতে পারে। সরকারকে এক ধরনের চাপের মধ্যে নিয়ে রাখা, যে চাপের মাধ্যমে ভারত কার্যত হয়তো সেরকম কিছু
করতে চাচ্ছে যে বর্তমান সরকার যেন ভারতের সাথে বন্ধুত্বের বার্তা নিয়ে হাজির হয় এবং ভারত ঠিক যেভাবে চাইবে সরকার যেন সেইভাবে আচরণ করে। নাদিম হোসেন, চ্যানেল 24। রাত 10টার খবরে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহতের ঘটনায় হত্যা মামলা করেছে পরিবার। পুলিশের ধারণা রাজনৈতিক দ্বন্দ্বে খুন হয়েছেন বিএনপি নেতা। রোববার রাত 10টা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর বাড্ডার গুদারা ঘাটের 4 নম্বর গলিতে বসে গল্প করছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী কামরুল হাসান সাধন। এই সময় 2 যুবক এসে কামরুল হাসানকে লক্ষ্য করে 9টি গুলি করে, পরে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে কামরুলকে হৃদরোগ ইনস্টিটিউটে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই এলাকাতে তৈরি হয় থমথমে পরিস্থিতি। প্রকাশ্যে গুলি করে এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয়রা, চান জীবনের নিরাপত্তা। আওয়াজ শুনতেছি, মানে দৌড়াদৌড়ি করতেছে। আমিও দোকান থেকে দৌড় দিচ্ছি, গেঞ্জামা এরকম দৌড়াদৌড়ি করে দোকান থেকে দৌড় দিচ্ছি। পরে ওই পাশে গেছি, পরে শুনি যে গুলি করছে। এরিয়াবাসী জাতির কাছে তাহলে কি চায়? নিরাপত্তা চায়। এই তো, নিরাপত্তা কোথায়? কামরুলের সাথে কারোর শত্রুতা ছিল না বলে জানান তার স্ত্রী। তবে ঘটনার আগে একজন মোবাইলে ফোন করে তাকে ডেকে নেয়। একজনে ফোন দিয়া বললো যে এখানে একটা দোকান আছে, কান্না মিলনের দোকান। উনি নিজেই লক লাগাইয়া, দরজার চাবি আসছিল, লক লাগাইয়া বের হয়ে গেছে। এই বের হয়ে আপনার 10 মিনিটের মধ্যেই ঘটনা হয়ে গেছে। কে যে ফোনটা দিল এটা তো আমি শুনি না, আমি তো নামাজে ছিলাম, নামাজে না থাকলে তো দেখতে পারতাম। এই ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত যাচাই করে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করছেন পুলিশ। সিসি ফুটেজ তো সংগ্রহ করেছি, মোটামুটি তারা ইসের মধ্যে আছে যে কারা করেছে এটা বুঝতে পেরেছি মোটামুটি। আমরা অ্যারেস্টের চেষ্টা করতেছি। যারা মেরেছে একটা রাজনৈতিক সমর্থন মনে হয় আর কি, কনফার্ম না। খবর শুনে রাতে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিরুল হক। দাবি করেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। নিহত কামরুল পেশায় ছিলেন একজন ইন্টারনেট ব্যবসায়ী। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি মোহাম্মদ রিপন। আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় রিপন স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দির রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাত 10টার খবরের সময় হলো আরো একটি বিরতির। একটু পরে সঙ্গেই থাকুন।